হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম হয়েছে নতুন সিরিজ ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য। 7টা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ 20 থেকে 25 মিনিটের মধ্যে। কেমন মুখস্থ বলছি বলে মনে হচ্ছে না? আর যারা আমার রিভিউ দেখেন প্রতিনিয়ত তারা জানেন যে আমি এভাবে রিভিউ দিই না, কিন্তু আজকে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি এই রিভিউটা নিয়ে লিস্ট ইন্টারেস্টেড। আমার দিতে ইচ্ছা করছে না। কি দেব? ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু এদেরকে নিয়ে এত আলু চটকানো হয়েছে ইন্ডাস্ট্রিতে। এই ক্যারেক্টার গুলোকে দেখলে মায়া লাগে, যেন ক্যারেক্টার গুলো বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর কত? সেই কবে মানুষগুলো লিখে গেছে, তারপরে ইন্ডাস্ট্রির আজ অব্দি ক্ষমতা হলো না একজনেরও যে এরকম কোনো ক্যারেক্টার নতুন তৈরি করবে, দর্শককে এরকম ধরনের ক্যারেক্টার নতুন ভাবে দেবে, যেগুলো নতুন গল্প বলবে। তাদের ক্ষমতা হয়নি, অথবা তারা প্রয়োজনই মনে করেনি। কারণ এই ক্যারেক্টার গুলোকে লিখতে গেলে সেগুলোকে নিয়ে তো ভাবতে হয়। কে ভাববে? যদি সবাই ভাবতে বসে তাহলে টলিউডের যে গ্ল্যামারাস পার্টি সেগুলো কারা অ্যাটেন্ড করবে? বা এই যে পলিটিক্স, কুটকাচালি, সিনেমা বন্ধ করে দেওয়া, এর পেছনে কাঠি মারা, ওর পেছনে কাঠি মারা, এই জিনিসগুলো কে করবে? সেগুলোর জন্য টাইম দাও, গল্প লিখো না, নতুন চরিত্র এনো না। যখনই ফান্ডের দরকার পড়বে টলিউড ইন্ডাস্ট্রিতে, বাঙালি আবেগের জাত জাত আবেগ নিয়ে খুব থাকতে ভালোবাসে। উত্তম কুমার, সত্যজিৎ রায় এগুলোকে নিয়ে আসো, ফেলুদা নিয়ে আসো, ব্যোমকেশ নিয়ে আসো, কাকাবাবু নিয়ে আসো। বাঙালি দর্শক যাবে দেখতে, বাঙালি দর্শক টাইম দেবে, টাকা দেবে। নতুন ভাবার দরকারই নেই। এগুলো নিয়ে আর কতদিন এভাবে আলু চটকানো হবে আমি জানি না, এবং আমি জানি না সন্দীপ রায় কি করে এগুলো অ্যালাউ করেন। মানে এই গল্পগুলো যেগুলো তিনি নিজেই অলরেডি বানিয়েছেন সেগুলো কেন দেন আবার বানাতে নতুন করে? কি দরকার সেগুলোর? আই ডোন্ট নো। বাড়তি কথা বলে ফেললাম হয়তো রাগের মাথায়, একটু এক্সেস বলে ফেললাম, যেগুলোর দরকার আপনাদেরও নেই এই কথাগুলোর। এগুলো আমারও বলে কোনো লাভ হচ্ছে না। ইন্ডাস্ট্রি এভাবেই চলবে, এভাবেই চলে এসছে, এবং আগামী দিনে আবার এরকম ধরনের ফেলুদার কোনো চেনা গল্প যেগুলো দর্শকের খুব পছন্দের, আবার আবেগে সুশ্রুতি দিয়ে এরকম গল্প বানানো হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে রিভিউটা দিয়ে দিই চটপট, কারণ এই রিভিউ দেওয়া খুব ইজি। কিছু বলার নেই, গল্প টেরিফিক। সত্যজিৎ রায় লিখে রেখে গেছিলেন, তো সেই গল্পে আর কেউ হাত দিতে পারবে না। এবং গল্প কত ভালো সেটা আপনারা যারা এই গল্পটা শুনেছেন তারা জানেন। টেরিফিক গল্প, জঙ্গলকে ঘিরে গল্পটা বেসড, সেটা আপনারা সবাই জানেন। এবং জঙ্গলটাকে যেভাবে আনা হয়েছে সেই জিনিসটা ভালো, জঙ্গলটাকে যেভাবে দেখানো হয়েছে, যেভাবে ক্যাপচার করা হয়েছে সেটা খুব সুন্দর। পারফরমেন্স যদি বলি, টোটাদার পারফরমেন্স ঠিক আছে, ভালো। দেখুন, যারা যারা সব্যসাচী স্যারকে ফেলুদার চরিত্রে দেখে ফেলেছেন তারা কতটা এই টোটাদাকে, এই চরিত্রটা করতে কতটা তাদের পোষাবে, মানে দেখতে পোষাবে আমি জানি না। আমার ঠিকঠাক লেগেছে। যেই জায়গায় আমি সব্যসাচী স্যারের ফেলুদা এনজয় করতাম, সেই পারফরমেন্স এনজয় করতাম, সেই অরাটাকে এনজয় করতাম, সেটা আমি টোটাদার মধ্যে পাই না। সত্যি কথা বলতে তিনি তার দিক থেকে চেষ্টা করেছেন, সবকিছু তো সবার দ্বারা সম্ভব নয়, তিনি চেষ্টা করেছেন তার দিক থেকে, ঠিক আছে ভালো। অনির্বাণ দা ঠিক আছে ভালো, নো ইস্যু। চিরঞ্জিত স্যারের পারফরমেন্স নিয়ে আমি একটু হতাশ, কারণ এই যে ক্যারেক্টারটা, যারা যারা গল্পটা জানেন তারা নিশ্চয়ই জানেন যে এই যে চিরঞ্জিত স্যারের যে ক্যারেক্টারটা, সেটার মধ্যে একটা অরা ছিল, সেটার মধ্যে একটা দম্ভ ছিল, অহংকার ছিল। দেখুন, গল্প নতুন করে আমি বলছি না, কারণ আমি রিভিউ শুরুই করি গল্প দিয়ে, গল্পটা নতুন করে বলছি না। দেখুন, এত লোক তো কাটাছেড়া করছে ফেলুদার গল্প নিয়ে, আমি না বাদই দিলাম, আর বললামই না গল্প। তো এই যে এই চরিত্রটার মধ্যে যেই দম্ভটা দরকার ছিল, যে গাম্ভীর্যটা দরকার ছিল, আমার কোথাও গিয়ে মনে হয়েছে বয়সের জন্য চিরঞ্জিত স্যার সেখানে একটু আমার মনে হয়েছে পিছিয়ে গেছেন। আমার কোথাও গিয়ে মিসফিট বলে মনে হয়েছে চিরঞ্জিত স্যারকে এই চরিত্রটার মধ্যে। আরো বেটার করা যেতে পারতো, হয়তো চিরঞ্জিত স্যার নিজেই করতে পারতেন বা অন্য কাউকে দিয়ে। এই পুরো পারফরমেন্সের মধ্যে কার পারফরমেন্স আমার সব থেকে ভালো লেগেছে জানেন? যার এখানে স্ক্রিন টাইমিং সব থেকে কম, সেটা হচ্ছে দীপঙ্কর দে। উনি পারফরমেন্স ফাটিয়ে দিয়েছেন। ওই একটা ক্যারেক্টার যখন যখন স্ক্রিনে আসছিল আমার দেখতে মজা লাগছিল, আমার ভালো লাগছিল, আমি এনজয় করছিলাম সেই জায়গাগুলো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, আর কিছু নতুন করে বলার নেই। দেখুন, গল্প পজিটিভ দিকে রেখেছি, কারণ গল্পে এখনকার যারা মেকার্স তাদের তো কোনো হাত নেই, সত্যজিৎ রায় লিখে গেছিলেন, তো পুরো যে ক্রেডিটটা সেটা তাকেই যায়। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, এখানে ভিএফএক্স, বাঘ, এখানে যে বাঘটাকে দেখিয়েছে, বাঘটাকে যেভাবে তেল মাখিয়েছে না, আপনার দেখে মনে হবে তেলে চুপচুপ করছে বাঘটা, এবং যেসে তেল নয়, অলিভ অয়েল। বাংলা ইন্ডাস্ট্রি তো যার এদিক নেই ওদিক আছে, সর্ষের তেল নারকেল তেল নয়, অলিভ অয়েল দিয়ে পুরো বাঘটাকে এমন ভাবে মসৃণ বানিয়েছে যে পুরো মসৃণ বাঘ, ছবির মতো পরিষ্কার। মানে ছবিতেও বোধহয় এত মসৃণ হয় না বাঘ, এত মসৃণ বাঘ, এত সমান বাঘ আমি দেখিনি, সপাট চারিদিক থেকে।
এরকম বাঘ আমি কোনোদিন দেখিনি। সেই বাঘ, সাপ বলুন, বাংলা ইন্ডাস্ট্রির বাজেট কম, সেই অজুহাতটাই তারা দেবে। আমি তার আগে বলে দিচ্ছি বাজেট কম তো তাই করতে পারেনি এর বেশি, তারাই দিত, আমি বলে দিলাম অ্যাজ রিভিউয়ার। তো যাই হোক, ভিএফএক্স এর পোর্শন আমি বাদ দিলাম, সেটা আমার দেখতে ভালো লাগেনি। এখানে স্ক্রিন প্লেটা কোথাও গিয়ে না এঙ্গেজিং নয়, স্ক্রিন প্লেটাকে একটু এদিক ওদিক করে করা হয়েছে, গল্পটা চেঞ্জ করা হয়নি। স্ক্রিন প্লেটা ইন্টারেস্টিং করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে না, ছেড়ে ছেড়ে যায়। এবং এরকম একটা চেনা গল্প, যেটা আপনি অলরেডি জানেন ক্লাইম্যাক্সে কি হবে, যেটা আপনি অলরেডি জানেন যে গল্পটা কিভাবে এগোবে, সে তাতে এর পরের স্টেপে কি হবে সেটা আপনি দেখে না ভালোভাবে বুঝতে পারবেন। আপনার মনে হবে যে হ্যাঁ ভাই, যে এরপরে তো এটাই হবে, এরপরে তো এটাই আসবে, আচ্ছা বুঝে গেছি। মানে আপনি ফাইনালটা জানেন, তারপরেও 7টা এপিসোড কেন দেখতে বোর লাগে, এঙ্গেজিং করতে পারে না, এবং আপনার মনে হবে সিরিজটা টানছে। কারণ আগে হইচই 6টা করে এপিসোড বানাতো, এখন জানি না কে মাথার দিব্যি দিয়েছে 7টা করেই বানাতে হবে। তো এখানে 7টা করে এপিসোড আছে, যেটার দরকার ছিল না। আরো কম টাইমে এই গল্পটাকে ভালোভাবে বলা যেতে পারতো। এবং এই যে পারফরমেন্স দিচ্ছে যারা, তারা নিজের নিজের জায়গায় হয়তো ভালো, বা কেউ ঠিকঠাক করছে নিজের জায়গায়, কিন্তু তাদের কেমিস্ট্রি ভালো নয়। ফেলুদা, তোপসে, লালমোহন বাবু, এই তিনজনের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা আমার জন্য ওয়ার্ক করে না। এখানে তিনজনের পারফরমেন্স নিজের জায়গায় হয়তো ঠিকঠাক, কিন্তু সেই তিনজনের পারফরমেন্স এক জায়গায় এসে টিম হিসাবে আমার জন্য কাজ করে না। আমার এখানে তাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করেনি। হইচইদের আগে যে ফেলুদার গল্প দুটো এসেছিল, সেখানে তাদের কেমিস্ট্রিটা অন্তত ওয়ার্ক করেছিল, এখানে আমার সেটাও করে না। এবং আমার খুব পছন্দের গল্প এটা, যার জন্য যতবার আমি দেখছিলাম ততবার আমার একটাই কথা মনে হচ্ছিল, কেন এই গল্পগুলোকে বানানো আবার নতুন করে। যদি কোনো এরকম গল্প থাকে যেগুলো অডিয়েন্স শোনেনি বা খুব কম জায়গায় অ্যাভেলেবেল আছে, সেগুলো নিয়ে বানাও। নাহলে সন্দীপ রায় নিজে বানিয়ে ফেলেছে, আবার এত বছর বাদে আবার আপনি এটাকে বানাচ্ছেন। কি হচ্ছে ভাই আমি জানি না, আমি সিরিয়াসলি বলতে পারবো না বাংলা ইন্ডাস্ট্রি কি হিসাবে চলে, কি হিসাবে এরা দেয় গল্পের রাইটস ফাইটস, আমি জানি না। আমার সিরিজটা বলতে গেলে খুবই অ্যাভারেজ বা বিলো দ্য অ্যাভারেজ সিরিজ লেগেছে। আপনাদের ভালো লাগলেও লাগতে পারে, দেখাটা যার যার চয়েস, যার যার যে যার হিসাবে বা টেস্টে দেখে। আমার হিসাবে এই সিরিজটাকে ভালো সিরিজ হিসাবে, মানে ভালো সিরিজ বলা যায় না। গল্প, দীপঙ্কর স্যারের পারফরমেন্স এবং জঙ্গলটাকে যেভাবে দেখানো হয়েছে, লুক অ্যান্ড ফিল, সেগুলো ছাড়া এই সিরিজটা দেখার জন্য আমি আর অন্য কোনো কারণ খুঁজে পাই না। এই ছিল ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য, এই সিরিজটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো, যারা যারা দেখেননি কি বার বলবো। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।